আসসালামু আলাইকুম বন্ধুরা, বেঙ্গল স্টুডিওর আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আবারও মাঠের মধ্যে আসলাম। ধান যেগুলো রেকর্ড জমি, অর্থাৎ যে জমিগুলোতে শুষ্ক মৌসুমে অর্থাৎ শীতের সময় অন্য কোনো চাষ করা হয়নি, আলু অথবা সরিষা, সেই জমিগুলোতে দেখুন যে অলরেডি ধান পাকতে শুরু করেছে। এই জমিটাই দেখুন, হয়তো আর 5 দিন বা 7 দিনের মধ্যে এই ধানগুলো কিন্তু কাটা হবে আর কি, ধানগুলো হারভেস্ট করা হবে। তো চলুন দেখি আরও সামনে কি কি দেখানো যায় আপনাদেরকে, কোন কোন ফসল। এই যে দেখুন যে মরিচ চাষ করা হয়েছে, মরিচের চারাগুলো দেখুন খানিকটা বড় হয়ে গেছে। যেহেতু গতকালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়, তো 2-1 দিন আগে এই মরিচের গাছগুলোতে এরকম বাঁশের খুঁটি দেওয়া হয়েছে, যাতে করে ঝড়ে বৃষ্টিতে গাছগুলো হেলে না পড়ে বা ভেঙে না যায়। তো সেই জন্য খুঁটি দিয়ে মূলত খুঁটির সাথে গাছগুলো বেঁধে দেওয়া হয়েছে দড়ি দিয়ে বা সুতা দিয়ে। আর এখানে যে দেখুন, এর আগেও আমি দেখিয়েছি অনেকবার আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে, মরিচ ক্ষেতের যে পানিগুলো এই গর্তে এসে জমা হচ্ছে, এই গর্ত থেকে আবার শ্যালো মেশিন দিয়ে তুলে এটা ফেলে দেওয়া হচ্ছে আর কি। মরিচের জমিতে পানি জমে রাখা যাবে না। এই যে এই পাশের জমিতে দেখুন ধান বের হচ্ছে আর কি। ধান যখন বের হয় গাছ থেকে তখন কিন্তু সেটা ঠিক এরকমটা দেখতে হয় জমিতে। বন্ধুরা, যে উঁচু যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা এরকম উঁচু যে জমিগুলো রয়েছে সেগুলোকে আমরা আমাদের লোকাল ভাষায় ভিটামাটি বলে থাকি। আমাদের এই জমিটা মূলত খালের সাথে লাগোয়া। তো এই জমিটাতে আমরা মূলত এখন খালের মাটি যেটা আছে এটা কেটে পরিষ্কার করে তারপর চাষ করতে হবে। এই পাশে দেখুন অলরেডি পটলের গাছ রোপণ করা হয়েছে, বেশ কয়েকটা পটলের গাছ হয়েছে এখানে। এই যে দেখুন যে পটলের চারা রোপণ করা হয়েছে। জমিটা আস্তে আস্তে পরিষ্কার করে এটা চাষবাস করা হবে এখন। তো এরকম উঁচু জমিগুলোতে মূলত যেই সব ফসল করা হয় সেগুলো হচ্ছে এরকম লাউ, কুমড়া, করলা অথবা পটল, এই ধরনের শাকসবজি জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো চাষ করা হয়। তো এই পাশে আমরা এই জমির এই পাশে আমরা মোটামুটি 50-55টার মতো মরিচ গাছ আমরা রোপণ করেছি, মরিচের চারা রোপণ করেছি। এগুলো আসলে বাণিজ্যিক উদ্দেশ্য নয়, এগুলো আমাদের বাড়িতে খাওয়ার জন্য। এই গাছগুলোতে যে মরিচ হবে সেগুলো আমরা বাড়িতে খাওয়ার জন্য মূলত এখানে রোপণ করেছি। বন্ধুরা, এই যে দেখুন যে গ্রামের ছোট ছেলেরা আসলে এখানে আম পাড়ছে গাছে। খালের পাড়ে আম গাছ লাগানো হয়েছে, সেই আম গাছ থেকে আম পাড়ছে। তো এদেরকে দেখে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। আমরাও এদের মতো বয়সে আমরা এরকম আম পেড়ে খেয়েছি। বেশ স্মৃতিকাতর হয়ে গেলাম এদের এই দুরন্তপনা দেখে। এই যে খালের পাশের জমিতে যেহেতু প্রচুর পরিমাণে ঘাস হয়, তো এই জমিটাতে মূলত অন্য ফসল না করে ঘাস
চাষ করা হয়েছে। এই ঘাসগুলো গরু ছাগলকে খাওয়ানো হয়। এখন আমি খালের পাড় দিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখি কি অবস্থা। খালের মধ্যে দেখুন যে প্রচুর কচুরিপানা হয়েছে, কচুরিপানায় ভর্তি হয়ে গেছে। তাই কোন জায়গা ছেলে বাচ্চা? আসো দিনের ছেলে বাচ্চা দেখুন, আসো বন্ধুরা। এখানে যে ছোট ছেলেগুলো ওই আমাকে বলছে যে ওই দিক দিয়ে যায়ও না, ওইদিকে শিয়ালের বাচ্চা আছে, শিয়াল আছে। তো এরকম জায়গাতে শিয়াল থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। শিয়ালগুলো এখানেই থাকে মূলত, ওই খালের পাড়েই। এই যে আমরা এই যে গর্ত পেয়েছি এবার, সম্ভবত এখানেই শিয়াল থাকে। এই যে খালের পাড়ে এই যে বিশাল একটা গর্ত, গর্তে মনে হয় শিয়াল থাকে, যেমনটা ওরা আমাকে বলল। সম্ভবত ওই গর্তেই শিয়াল থাকে। যে একটা বস্তা কে যেন ফেলে রেখেছে, জানেন এটা কিসের বস্তা? কিসের বস্তা আসলে দেখা দুষ্কর। ঘাসের বস্তা তো নয়, যেমনটা দেখতে পাচ্ছি। খালের পানি সেচ দেওয়ার জন্য, জমিতে সেচ দেওয়ার জন্য এখানে মেশিন রাখা হয়েছে, শ্যালো মেশিন। এই শ্যালো মেশিন থেকে সেচ দিয়ে এই জমিগুলোতে চাষবাস করা হয়। চাষ বলতে মূলত শুকনো মৌসুমে যে চাষগুলো আছে, অথবা এখন যে বর্ষার সময় বৃষ্টি থাকে না, জমিতে মরিচের ক্ষেতে সেচ দেওয়ার প্রয়োজন হয়, তখন কিন্তু এই খালের পানিগুলো কাজে লাগে। আমি আসলে ওখান থেকে ঘুরে আসবো। এখানে এই যে খালের মাটি কেটে জমিতে দেওয়া হয়েছিল, সেটা এখন আস্তে আস্তে মাটিগুলো সরিয়ে আবার জমি চাষযোগ্য করা হচ্ছে। যাওয়াটা অনেক কষ্টকর। এই যে পটল ক্ষেত, এখানে পটল চাষ করা হচ্ছে। পটলের গাছগুলো মূলত এরকম হয়ে থাকে। যারা এখনও পটলের গাছ দেখেননি তারা আসলে দেখুন যে পটলের গাছগুলো কিন্তু লতানো গাছ আর কি, একটা লতার মতো গাছ। তো এটা মাটি থেকে এই যে একটা খুঁটি, বাঁশ খুঁটি দিয়ে মাচা তৈরি করা হয়েছে, সুতা দিয়ে মাচা তৈরি করা হয়েছে। এই মাচার উপরে সে কিন্তু গাছগুলো, লতাগুলো উঠে যাচ্ছে এবং সেখানে কিন্তু পটল ফলন হয়। এই যে খানিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি দেখুন যে এখানে কিন্তু পটল কিন্তু ধরতে শুরু করেছে, অর্থাৎ ফলন হতে শুরু করেছে। এই যে দেখুন পটলের কিন্তু ছোট ছোট যে ফুল থেকে কিন্তু ফল বা পটল কিন্তু হচ্ছে। তো এই লতাতে আসলে পটল কিন্তু ধরে থাকে বা জন্মে থাকে। তো এই যে দেখুন অবস্থা। এই যে দেখুন, এই যে পটলের লতাগুলো কিন্তু মাটিতে রেখে দিলে বর্ষার সময় কিন্তু এই অবস্থা হয়ে যায়, মানে এটা নষ্ট হয়ে যাবে। বর্ষার সময় বৃষ্টি হবে, বৃষ্টির পানি কিন্তু পটলের গাছের যে পাতা এবং পটল সেগুলো কিন্তু একদম নষ্ট করে ফেলবে, কাদা কাদা হয়ে যাবে। যার কারণে কিন্তু এই মাচাগুলো তৈরি করে এই লতা পটলের গাছ কিন্তু খাঁচার বা মাচার উপরে তুলে দেওয়া হয়। তো দেখুন এই যে সেই কাজগুলি করা হচ্ছে। তো মূলত কাজ সম্পন্ন হওয়ার আগেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, যার কারণে কিন্তু
বেশ খানিকটা জমিতে মাচা কিন্তু এখনও দেওয়া হয়নি। বন্ধুরা দেখুন, এভাবেই কিন্তু ঝড় বৃষ্টি, রোদ, তীব্র গরম এগুলো উপেক্ষা করে কিন্তু আমাদের কৃষকগণ ফসল ফলিয়ে থাকেন মাঠে। তো আসলে মানে যখন এত পরিশ্রমের পর একটা ফসল উৎপাদন করা হয়, যখন দাম থাকে তখন কিন্তু ব্যাপারটা বেশ মানে ভালো লাগে, বা যে পরিশ্রম বা কষ্ট সেই ফসল উৎপাদনের পেছনে সেটা কিন্তু তখন আর কষ্ট মনে হয় না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কৃষক এত পরিশ্রম করে যে ফসল উৎপাদন করেন সেটার কিন্তু দাম থাকে না। তো আসলে বাংলার কৃষকের কষ্টের জায়গাটাই ওখানে, যে অনেক পরিশ্রম করে হাড় ভাঙা খাটুনি করে ফসল উৎপাদন করা হয় বা তারা করে থাকেন, কিন্তু সেই ফসলের ন্যায্য দাম কিন্তু তারা পায় না। ওনারা যে এখানে আরেকটা বিষয় আমি দেখতে পাচ্ছি, ওই যে ছোট একটা প্লাস্টিকের কৌটার মতো, এটা হচ্ছে পোকামাকড় দমনের যে ফাঁদ থাকে সেই ফাঁদ, পটল খেতে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে বা আক্রমণের প্রকোপটা যাতে কম হয়, সেটার জন্য কিন্তু এই আধুনিক কৃষি পদ্ধতির একটা অনুষঙ্গ বা অংশ এই পোকামাকড়ের ফাঁদ কিন্তু ওখানে বেশ কয়েক জায়গায় পটলের খেতে, পটলের মাচায় ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমি আসলে ওখানে যেতে পারছি না, কারণ ওখানে যেহেতু কাদা কাদা হয়ে আছে বৃষ্টির কারণে, ওখানে গেলে হয়তো বা এই বেডের বা নালার কিন্তু ক্ষতি হবে, যার কারণে আমি ওখানে যাচ্ছি না। তবে এখান থেকে আমি যেমনটা দেখতে পাচ্ছি, ওই ফাঁদের মধ্যে কিন্তু বেশ কিছু পোকামাকড় কিন্তু অলরেডি আটকা পড়েছে আর কি। তো এটা মোটামুটি কার্যকরী বলে মনে হচ্ছে আমার কাছে। যে এখানেও দেখুন, মরিচ খেতে যেরকম করে ছোট জমির সাথে ছোট গর্ত রাখা হয় পানি সেচ দেওয়ার জন্য বা পানি জমা করার জন্য, এই পটলের ক্ষেতেও কিন্তু সেটা করা হয়েছে, যাতে অতিরিক্ত বৃষ্টি যখন হবে জমিতে যাতে পটলের ক্ষেতে যাতে পানি জমে না থাকে, সেজন্য কিন্তু এখানে গর্ত করা হয়েছে। গর্তে এসে পানি জড়ো হবে, সেই পানিটা আবার সেচ দিয়ে কিন্তু ফেলে দেওয়া হবে। বেশ ভালো লাগলো এই পটলের ক্ষেত দেখে। আমাদের এই অঞ্চলে মূলত যেমনটা আমরা জানি যে আমাদের এই অঞ্চলের ভূমি খুব উর্বর, এখানে সব ধরনের ফসলেরই চাষাবাদ করা যায়। তো এই পটলের ক্ষেত কিন্তু আমাদের এলাকাতে বলা চলে যে খুব একটা পুরাতন নয়, নতুন, হয়তো 2-3 বছর ধরে মানুষ স্বল্প পরিসরে এগুলো চাষ করছেন। মূলত ধান এবং আলু সর্ষে হচ্ছে আমাদের প্রধান ফসল, এবং মরিচ আর কি, কাঁচা মরিচ। তো এই পটলের ফসলগুলো কিন্তু নতুন, আমাদের বলা চলে নতুন আমাদের এলাকায়, বাণিজ্যিকভাবে কিন্তু চাষ খুব একটা শুরু হয়নি। 2-1 কৃষক হয়তো গ্রাম থেকে নতুনভাবে উদ্যোগ নিচ্ছেন যে এই ধরনের ফসল উৎপাদন বা চাষ করার জন্য। তো এটার কারণটাও আছে, কারণটাও আমি আপনাদেরকে সংক্ষেপে বলার চেষ্টা করি। কারণটা হচ্ছে এরকম যে আমাদের কাঁচামরিচ এবং ধান, আলু, সরিষা এগুলো চাষ করে কিন্তু ইদানিংকালে খুব একটা লাভ করা যাচ্ছে না বা প্রফিট করা যাচ্ছে না, অনেক সময় লোকসান হয়ে যাচ্ছে। যার কারণে কিন্তু কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি বা ওই একই ধরনের ফসলের পাশাপাশি ভ্যারাইটিস আনার চেষ্টা করছেন, অর্থাৎ নতুন নতুন শাকসবজি বা অন্যান্য ফসল উৎপাদন করার চেষ্টা করছেন, যাতে করে কিছুটা দাম পাওয়া যায় এবং অন্যান্য ফসলের যে ক্ষতি বা লোকসান হয় সেগুলো পুষিয়ে নেওয়া যায়। বন্ধুরা, যে এই ধানটা দেখুন, এটা মূলত পেকে গেছে, আর হয়তো 4 থেকে 5 দিনের মধ্যে এটা ধানটা কাটা যাবে আর কি, ধান সংগ্রহ করা যাবে। তো এটার এই যে অবস্থা, মোটামুটি ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে। এটা খুব সম্ভবত হাইব্রিড কোনো জাতের ধান, বেশ ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে মোটামুটি। আর এই পাশের জমি যেগুলো মানে শীতের সময় আলু সর্ষের কোনো ফসল না করে, রবি শস্যের কোনো মরশুমে কোনো ফসল না করে জমি পতিত রেখে দেন, মানে অগ্রিম বা প্রপার টাইমে ধান যেগুলোতে রোপণ করা হয়েছিল সেগুলো কিন্তু অলরেডি পাকতে শুরু করেছে, আমি যেমনটা দেখিয়েছি। আর যেগুলোতে আলু সর্ষা ওঠানোর পরে
ধান রোপণ করা হয়েছে সেগুলোতে কিন্তু এখন এই যে সবেমাত্র ধান হয়তো বা বের হচ্ছে, ধানের শীষ বের হচ্ছে, কিংবা এখন হয়তো বা থোড় হয়েছে ধানের, সেই পর্যায়ে রয়েছে। এগুলো আসলে বাড়ির বা গ্রামের পাশ দিয়ে জমি, এগুলোকে আমরা গোলের জমি বলি আর কি। অর্থাৎ গ্রামের আশপাশ দিয়ে, উঠোনের আশপাশ দিয়ে যে জমিগুলো, এগুলো মানে আসলে যেটা হয় কম পলিযুক্ত হয়, অনেকটা কাদা কাদা হয়, এঁটেল মাটির মতো হয়ে থাকে। এগুলোতে আসলে সব ধরনের ফসল উৎপাদন করা অনেকটা কঠিন হয়ে যায়, সব ধরনের ফসল হয় না, যেহেতু এগুলোতে বৃষ্টির সময় পানিও বেশি থাকে। তো সেই ধরনের কিছু জমিতে দেখুন যে মরিচ চাষ করা হচ্ছে। আর ওই পাশে যেগুলো উঁচু জমি, আমি একটু আগে যেমনটা বলেছি যে আমরা ভিটা মাটি বলে থাকি বা ভিটা বলে থাকি, জমি বলে থাকি, সেই ধরনের জমিতেও কিন্তু মরিচ চাষ করা হয়েছে। ওই ধরনের উঁচু জমিতে মরিচ চাষ করলে যে সুবিধাটা পাওয়া যায় সেটা হচ্ছে যে বৃষ্টির সময় যখন পানি জমে মরিচের ক্ষেতে, তো উঁচু জমি থেকে আসলে পানিগুলো সহজেই নেমে যায়, সেগুলোতে আর আলাদাভাবে অন্য কোনো ধরনের খাটুনি করার প্রয়োজন হয় না। ওই জলাবদ্ধতার যে সমস্যাটা, গাছ মরে যাওয়ার বা নষ্ট হওয়ার যে সমস্যাটা, সেটা কিন্তু উঁচু ভিটা মাটির জমিতে কিন্তু হয় না। আর এই যে দেখুন যে আমাদের একজন চাষি ভাই এখানে মরিচের ক্ষেতে কাজ করছেন। এই যে গতকালকের বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু এই মরিচ গাছগুলো কিন্তু পড়ে গেছে আর কি, অনেকটা উপড়ে যাওয়ার মতো হয়েছে। তো এগুলোতে খুঁটি দেওয়া হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু যেহেতু সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়নি, এই জন্য কিন্তু ঝড়ের কারণে গাছগুলো পড়ে গেছে। তো এগুলো আবার কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। এই গাছগুলো আরও বড় হবে, আরও মোটামুটি এখন একবার বাঁধা হচ্ছে, এর পরবর্তীতে কিন্তু আরও 2বার করে কিন্তু গাছগুলো বাঁধা হবে। বন্ধুরা এই যে দেখুন এখানে মোটামুটি বড় একটা পুকুর, পুকুরের এখানে আসলে বাণিজ্যিকভাবে মাছ চাষ করা হয় না আমাদের গ্রামাঞ্চলে। এই পাশে মাছের যেহেতু কৃষি প্রধান এলাকা, জমিতে চাষবাস নেই, লোকজন ব্যস্ত থাকে। পুকুর পুষ্করণী যেগুলো রয়েছে সেগুলোতে মূলত মানে বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষ করা হয় না, খুব কম করা হয়। অনেক বড় পুকুর যেগুলো বা এক পুকুরে অনেক বেশি মালিকানা থাকে, যেগুলোতে বড় পুকুর, সেগুলো আসলে লিজ দেওয়া হয়। ওই লিজের যারা লিজ নিয়ে থাকেন তারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন। এছাড়া ব্যক্তিগত পুকুর বা একক মালিকানায় যেগুলো পুকুর আছে ছোট ছোট, সেগুলো আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে মাছ চাষ করা হয় না। সেগুলো মূলত বাড়িতে খাওয়ার জন্য হয়তো মাছ ছেড়ে দেওয়া হয়, যে সেগুলো বড় করে বাড়িতে খাওয়া হয়। আর এই যে আদার বাদার যেগুলো দেখতে পাচ্ছেন, উঁচু জায়গা জমি, এগুলিতে গাছ লাগিয়ে রাখা হয়েছে, বাঁশ হয়েছে, গোরস্থান তৈরি করা হচ্ছে। এই দেখুন যে কবর রয়েছে এখানে। তো এই হচ্ছে আমাদের গ্রামাঞ্চল। বাড়ির পাশেই, উঠোনের পাশেই দেখুন ধান ক্ষেত, চমৎকার দৃশ্য। এই যে রোদে কাপড় শুকানো হচ্ছে, দারুণ। এখানে বাঁশ ঝাড় আসলে বেশি, হয়তো বিভিন্ন মালিকানায় বা অনেকজন মালিকানা এক একজন এক এক জায়গা ভাগ করে নিয়ে এখানে বাঁশ লাগিয়েছে বা অন্যান্য গাছ লাগিয়েছে। এভাবে আসলে গ্রাম বাংলা। গৃহপালিত গবাদি পশু ভেড়া